নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আজকের প্রতিবেদনে ধান চাষ নিয়ে আলোচনা। আমরা কমার্শিয়ালি যখনই ধান আবাদ করি তখনই আমরা উচ্চ ফলনশীল জাত খুঁজি। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি উচ্চ ফলনশীল মিনিকেট ধান, যা বিঘা প্রতি কমার্শিয়ালি যে ধান চাষ করি আমরা মিনিকেট, তার থেকে বিঘা প্রতি 2 কুইন্টাল বেশি। সেটাই আপডেট আজকের ভিডিওতে। আশা করছি এই জাত সম্পর্কে আপনার নতুন আইডিয়া হবে। যারা প্রতিনিয়ত এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও দেখেন তারা অবশ্যই এজ এগ্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বিস্তারিত জানবো আমরা ভিডিওর মধ্যে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ বাবু। এবছর মিনিকেটের একটি নতুন জাত তিনি চাষ করেছেন, খুব ভালো ফলন এসছে এবং এখন যে অবস্থায় রয়েছে এটা অ্যাকচুয়ালি পাকার আগের মুহূর্তটা ক্যামেরা বন্দি করছি এবং সম্পূর্ণ প্রতিবেদনটা এই ধানের ওপর করছি যে মৌসুমটা রয়েছে। আর এই মৌসুমটা হলো ধান ফোলার টাইম, তখন এই ভিডিওটা করছি। আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ বাবু। আপনার পরিচয়টা একটু। প্রথমে নমস্কার, আমি শুভজিৎ ব্যানার্জি। আর আমাদের জমিটা আছে তেলান্ডু গ্রামে, আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট। আর সবশেষে তোমার চ্যানেলের সমস্ত দর্শককে আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা দিয়ে আমরা এই ভিডিওটা শুরু করব। প্রথমত এটা কি জাতের ধান? এটার নিক নেম হচ্ছে শতাব্দী, বাট যদি টেকনিক্যাল নেম জিজ্ঞেস করো তাহলে এটা হচ্ছে IET 4786। এই শতাব্দী ধানটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা করেছে, কিন্তু এত ফলন আমি দেখিনি। ইনফ্যাক্ট ফলনটা যদি দেখো শতাব্দী IET 4786 যে জাতটা আছে না, এটার কিছু নিজস্ব কিছু মানে বৈশিষ্ট্য আছে। যেমন ধরো, ফার্স্ট টাইম হচ্ছে যে এটা ব্লাস্ট ফ্রি, মানে তোমার কোনো ছত্রাক আক্রমণের একটা রেজিস্ট্যান্স আছে। এরপরে নেক্সট যদি দেখো, এটা পেস্টের যে আক্রমণটা আছে সেখান থেকেও এটা রেজিস্ট্যান্স আছে। আর তুমি যে দেখতে পাচ্ছ মাটির নিচে, তুমি দেখতে পারো জল খুব কম, ঠিক আছে। তো এটা সামহাও এটা খরা রেজিস্ট্যান্স এবং এটা লবণাক্ত জমিতে এটা হতে পারে, ঠিক আছে। এটা কোন কোন সিজনে আমাদের করা যেতে পারে? এটা বোরোর জন্য ঠিক আছে, তবে এখন শুধুমাত্র বোরোর জন্য করা যায় না। এখন আমি দেখছি বোরো আমন দুটোতেই চাষিরা এই চাষটাকে নিয়ে, এই জাতটাকে নিয়ে চলছে। কারণ এটা জলের সমস্যার জন্য কি চাষিরা, দেখো একটা কথা কি, যে তুমি যদি এনভায়রনমেন্টালের দিক দিয়ে যাও তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা তো একটা খরা রেজিস্ট্যান্স একটা নিজের ক্যারেক্টারিস্টিক আছেই। এছাড়াও যেটা আছে, অন্যান্য ধান যে যখন পাকবে তার থেকে মোটামুটি 14 দিন আগে এটা পেকে উঠে যাবে। তার মানে অ্যাটলিস্ট তুমি এনভায়রনমেন্টের দিক দিয়ে দেখতে গেলে দুটো জল এ বাঁচিয়ে দিচ্ছে। একটা জিনিস আমি বলবো যে এই ধানটা ফুলে প্রায় শেষের মুহূর্তে, আর এই পাশের একটা জমি রয়েছে যেটা অন্য একটা ভ্যারাইটি, সেই ধানটা কিন্তু দুটোই কিন্তু আমাদের এখানে মিনিকেটই বলে, মিনিকেট। কিন্তু এই ধানটা এখনো ফোলা শুরু করিনি, কারেক্ট, বা 2-1টা শীষ ফুলেছে। এইটার কারণ আমি এই ধানটা খুব ভালো বলছি, মানে এর কারণেই কিন্তু আমি এটা ভালো বলছি। কারণ চাষিরা এই যে রবি মৌসুমে যে ধানটা হয় সেটা বৃষ্টির মধ্যে পড়ে বা যখন তোলার টাইমটা একদম ঠিক, তখন কিন্তু একটা বর্ষার চাপ চলে আসে। নট অনলি দ্যাট, কালবৈশাখী আসবে, কালবৈশাখীতে গাছ শুয়ে দেয়, তো লট অফ প্রবলেমস আর দেয়ার। তো এটাকে চাষ করলে যদি 15-20 দিনের আগে যদি ওঠে তো অনেকটাই চান্স কম, সেই সমস্যাটা কিন্তু থাকবে না, একদম থাকবে না। আমাদের চাষিরা কি চায় যে আমরা যাতে কালবৈশাখীতে না পড়ি, আমাদের ধান যাতে শুইয়ে না পড়ে, আমাদের কেটে সঠিকভাবে আমরা বাড়ি নিয়ে যেতে পারি, সঠিক পরিমাণের ধানটা পাই। পরিমাণের কথা যখন আসে, এই যে আপনি কতটা জমি চাষ করেছেন? দেখুন, আমার টোটাল 2 বিঘে জমি আছে। তার মধ্যে এই যে প্রজেক্টটা দেখছেন, এটা ITC আর DRC SCর সঙ্গে কম্বিনেশনে করা আছে, টাই আপে করা আছে। তো এটা 8 কাঠা জমি আছে, কিন্তু এটা বিঘেতে যদি আমি ক্যালকুলেট করি, আপনি যদি প্রোডাকশান বলেন, তো ইট উইল বি অ্যারাউন্ড 13 কুইন্টাল। 13 to 14 কুইন্টাল। এটা এই জাতটা প্রচলিত একটা জাত বলতে পারি একদম, কারণ অনেক চাষি করেছে এবং আপনি কিন্তু 2002-তে সম্ভবত এটা এক্স্যাক্টলি এসছে। আর পশ্চিমবঙ্গর এখান থেকেই বেরিয়েছে, এখান থেকেই যে কৃষি ইনস্টিটিউট আছে, প্রবাবলি এটা বোধহয় আপনার কল্যাণী কৃষি ইনস্টিটিউটের ব্রিজ এটা।
2002 থেকে 2024-এ আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ধানটা কিন্তু সেইভাবে চাষ হয় না। এক্স্যাক্টলি বাজারে লোকালি যে ধানগুলো আমরা পাই ওষুধ বা সারের দোকান বা বীজের দোকানে, সেই ধানটাই চাষ করি। যে কি ধান সেটা আমরা দেখে লাভ নেই, মিনিকেট। এটা একটা বড় প্রবলেম। কিন্তু তুমি যদি আজকের মার্কেট যদি দেখো, যে মিনিকিট বলে পার্টিকুলারলি কোনো ধান এক্সিস্টই করে না, না ভারতে, না বাংলাদেশে, না পৃথিবীর কোথাও। তো ধানের একটা নাম আছে, যেমন এটার নাম হচ্ছে, তুমি নিকনেম যদি ধরো শতাব্দী অথবা আইআইটি যে বললাম ওইটা, ঠিক আছে? তো এবার বলি, এটার আমরা তো প্রধানত চাষ করতে গেলে, ধান চাষ করতে গেলে চাপান, যেটা সার বলি, মানে একসাথে অনেকগুলো সার মিলিয়ে আমরা 3 বার চাপান দিই। 3 বার চাপান দিই। তো আপনার জমিতে কবার চাপান দিয়েছেন? আমার জমিতেও 3 বারই চাপান দেওয়া হয়েছে, কিন্তু আমি যেহেতু কেমিক্যাল খুব কম করি, সেহেতু আমরা নিজেদের ঘরে দুটো জিনিস প্রিপেয়ার করি। একটা হচ্ছে জীবামৃত, আর একটা হচ্ছে ঘন জীবামৃত। তো আমরা যখন দ্বিতীয় বা তৃতীয় চাপান সার দেবো, তখন বেসিক্যালি আমি ঘন জীবামৃত ম্যাক্সিমাম ইউজ করেছি। এতে কি হয়, ইউরিয়া, পটাশ আর বাকি যে এলিমেন্টগুলো আছে এগুলো অনেক কমে যায়। নর্মালি যে আমরা সারগুলো দিই, ইউরিয়া, অ্যামোনিয়া, পটাশ, এই ধরনের সারই কি দিয়েছেন? না, খুব কম পরিমাণে, খুব কম পরিমাণে। কারণ আমি ম্যাক্সিমামটা আমি ন্যাচারাল ফার্মিংয়ের দিকে যাই, যেটুকু না দিলে নয় সেইটুকুই দেওয়া। এই যে বড় সিজনটায় মাজরার সমস্যা হয়, শীষ শুকিয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়, যেটা আপনার পাশের জমিতে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার জমিতে খুব কম মাত্রায় রয়েছে। এটা কি জাতের জন্য নাকি? প্রথম কথা হচ্ছে সিডসের জন্যে। সিড যদি আপনি ঠিক করেন, যেমন আমি প্রথমে শুরুতেই বললাম, এই যে আইটি 4786 যে সিডটা আছে, এটা নিজেই পেস্ট রেজিস্ট্যান্স। তো এতে ন্যাচারালি অ্যাটাক খুব কম হবে মাজরার। এবার যেটুকু হয় সেটুকু, যেমন ধরুন আমরা ন্যাচারালি 10 করি, কখনো হয়তো কোনো অর্গানিক কিছু দিয়ে দিলাম, দ্যাটস অল। কিন্তু মাজরা আপনি অলমোস্ট আপনি দেখতে পারবেন না। আপনি যদি পুরো জমিতে দেখেন, মানে আপনি 0.1%ও মাজরা আপনি আমার জমিতে দেখতে পারবেন না। না, আমি আপনার পাশের যে জমিটা রয়েছে সেই জমিটাই দেখছিলাম। অনেকগুলো শীষ, মানে এক একটা, মানে 4-5টা করে একটা পাই হয়তো, মানে সেই পাইটা যদি লম্বা, ভালো মাজরা বা শীষ শুকিয়ে যাওয়া, এই সমস্যাটা রয়েছে না। এটা এখানে কি ধরনের স্প্রে করেছেন? স্প্রে বলতে দেখুন, পোকার জন্য আমরা 10 করি, ঠিক আছে? এছাড়া আমার সেরকম বড় কিছু মাইনর প্রবলেম হয়নি যে আমাকে বড় কিছু স্প্রে করতে হবে। কি পোকার জন্য স্প্রে করেছেন? মাজরা যে কোনো ছিদ্রকারী পোকার জন্য 10 ইজ আ গুড পেস্টিসাইড, যেটা আমরা ন্যাচারালি বানাই 10 রকম পাতা দিয়ে। এটাই, আর এর বাইরে আর কিছু না, এর বাইরে সেরকম কিছু নেই। কোনো কেমিক্যাল দেন না? এই জন্য এই ধানে কোনো মেজর কেমিক্যাল দিতে হবে, কেমিক্যালে কোনো জায়গা নেই এই ধানটায়। এমনিতেই ভালো হচ্ছে, ভালো প্রোডাকশান হচ্ছে। কেন আমি, মানে উইদাউট এনি রিজন আমি পেস্টিসাইড দেবো? ম্যাডাম, প্রথমত আপনার পরিচয় একটু জানতাম। আমার নাম সৌমিতা মুখার্জি। আমি এখানে ডিআরসিএসির পক্ষ থেকে কাজ করছি। আমার টিম যারা আছে এখানে হলো সাহেব আছে, মিলন আছে, আর আমাদের ইন্টার্ন প্রীতম আছে। এই যে ধানটা আমরা দেখছি, এটা কি জাতের ধান? ইনি তো বোধহয় আইটি 4786 করছেন। হ্যাঁ, এই ধানটা পরবর্তী চাষিরা করতে পারে? হ্যাঁ, অবশ্যই। কেননা আমরা তো বলবো যে, দেখুন, ডেমনস্ট্রেশন করার একটাই উদ্দেশ্য, যে সবাইকে দেখানো। যেহেতু এখানে আমরা তালান্ডু গ্রামে একটা ডেমনস্ট্রেশন করছি, উনি এত সুন্দর একটা টেকনিক ইউজ করেছে, আর সব থেকে বড়ো কথা, সাস্টেনেবল এগ্রিকালচার প্রসেসটাই তো মানা হচ্ছে এখানে। তো আমরা সবাইকেই বলছি যে এই ধানটা ব্যবহার করলে তাদের উপকার। এখন আমরা সেই জন্য পরীক্ষিতভাবে এই ধানের এখন পরীক্ষা চলছে যে কীরকমের ইল্ড হয়, সেই হিসাবে আমরা পরের বার রিপোর্ট সাবমিট করব। তারপর এখানে সবাই করবেন, আমরা তো আশাবাদী যে সবাই করবেন। বুঝছেন যে এই ধানটা অন্য ধানের থেকে বেটার? অবশ্যই বেটার। আপনি তো মাঠে এসেছেন, এই পাশে ধান রয়েছে, এ পাশে ধান রয়েছে, মানে এই ধানটার মিডিল পজিশনে ধানটা কি বুঝছেন? সত্যি বেটার। আর ধানটার ফলনটা যেটা ধরেছে সেটা খুবই সুন্দর ধরেছে। আর দেখুন, মোটামুটি আমি এক একটা শীষ গুনলাম, এক একটা মানে গোড়া বলতে পারেন, সাইড শুট, হ্যাঁ, টোটালটা মিলিয়ে প্রায় 35-30 এর মধ্যে রয়েছে। আর অন্য ধানগুলো 20টা 25টা, এর বেশি। খুব ভালো জাত ধান হয়েছে 25টা প্লাস। তো চাষিরা ভবিষ্যতে এই ধানটা করতে পারে, একদমই করতে পারে। এটা কোন কোন সিজনে হচ্ছে? এখানে তো শুধু করছে, হ্যাঁ, মানে বড়তে, মানে জলের সমস্যাটাও
এটা মেটানো যায়, মানে খুব কম পরিমাণে জল লাগে। এক্স্যাক্টলি। পরিমাণে জল লাগে। আর সব থেকে বড় কথা, আমরাও তো চাষি ভাইদের বলছি যে বোরো সিজনের চাষটা কি মাটির তলার জলটাকে তুলে নেওয়া, তাই না? এখানে বেশিরভাগ জায়গাতেই মাটির জলটাকে তুলে নেওয়া হচ্ছে। তো আমরা সবাইকেই বলছি করুন, কিন্তু ওই অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং যে টেকনিকিওরটা আছে, যেটা আমরা ব্যবহার করতে বলি, সেটা করে অন্তত ধানটা করুন। খুব একটা জল কিন্তু লাগে না আমরা যদি খুব সচেতন হয়ে কাজ করি। তো এটা তো দেখি জল কম লাগছে, তো মানে অন্য জমিতে জল বেঁধে রয়েছে, একদম। এই জমিতে শুকনো জল। পরবর্তী যারা আপনাদের সঙ্গে যুক্ত হবে কৃষকরা, তাদেরকে এই ধানটা কি আমরা চাষ promote করতে বলবেন? একদমই আমরা প্রমোট করবো, টেকনোলজিগুলো তো প্রমোট করবোই। মোটামুটি আমি চাষির মুখ থেকে শোনা বলছে কুইন্টাল প্রতি বিঘাতে মোটামুটি 13-14 যেতে পারে, খুব ভালো হলে 14 যেতে পারে। এরা মন হিসাবে হিসাব করে, আমি কুইন্টাল হিসাবে হিসাব করেছি, কারণ এখনকার যারা মডার্ন এগ্রিকালচার নিয়ে কাজ করছে, এখন কৃষকরাও মডার্ন এগ্রিকালচারের মধ্যে চলে আসছে। মোটামুটি 13-14 কুইন্টাল হলে তো বিশাল ধান। একদমই বিশাল। মানে এই বড় সিজনে 13 যদি 12 হিসাব করা হয় তাহলে বিশাল। আমরা ডিআরসিএসের পক্ষ থেকে যেটা করি সেটা হলো টেকনোলজি সাপোর্ট করি সব ফার্মারদের। এখানে যারা যারা ডেমনস্ট্রেশন করতে রাজি হয় যে ফার্মাররা, তাদেরকে আমরা সাস্টেনেবল এগ্রিকালচার টেকনোলজিগুলো বলি এবং বোঝাই। যেমন হলো আমরা প্রথমেই বলি বীজ শোধন করা, বীজ বাছাই করা, তারপরে শোয়িং যেটা লাইন শোয়িং বলি, স্কিপ রো বলি, তারপরে হলো আইপিএম প্র্যাকটিসগুলো আমরা বলি, যেমন লাইন লোগো অ্যান্ড পার্চিং। হ্যাঁ, যেমন ধরুন উনি করেছেন, দেখতে পাবেন যে বাট পাচার বসিয়েছেন, ইয়েলো স্টিকি লাগিয়েছেন, ট্র্যাপ লাগিয়েছেন। এগুলো হলো একটা আইপিএম প্র্যাকটিস। এইগুলোর মাধ্যমে বলার চেষ্টা করি যে আপনাকে খরচ কিন্তু করতে হচ্ছে না আলাদা করে, শুধু একটু জমিতে পা দিতে হচ্ছে, খাটতে হচ্ছে, আর তাতেই দেখবেন ধানের প্রোডাকশনটা বাড়ছে। যেমন ওনার অন্যান্য জমির তুলনায় ওনার জমির যে ধানটা দেখা যাচ্ছে, সেটার কিন্তু আমরা আশা করছি প্রোডাকশন বেশি হবে, অন্তত 2-3 বস্তা তো বেশি হবেই বিঘা প্রতি। চিটে কম হবে, চিটে কম হবে, ফলন বেশি হবে। আর দেখুন, সব থেকে বড় কথা পাশকাঠির সংখ্যা প্রায় 30+ প্রত্যেকটাই। 38টাই বলছেন। আমি একটা গুনলাম 50টাও রয়েছে, সেটা কথা না, গড় 30টা ধরছে। একদমই তাই। মানে অন্য জমির তুলনা করব না, আমি এই ধানটা নিয়েই আলোচনা করছি। যখন এই ধানটা নিয়ে বলবো যে এই ধানটা পরবর্তী কৃষকরা কিভাবে পাবে। আচ্ছা, আমরা তো এই গ্রামে 3 বছর ধরে কাজ করছি, আমরা নেক্সট সিজনেও এই গ্রামে কাজ করব। এনার যে ধানটা ইনি প্রমোট করছেন, সেটা আমরা পরবর্তী কৃষক সভা যেটা হবে আমাদের এফএফএস, খরিফ সিজনে বা রবি সিজনে, দুটো সিজনই তো হয়, দুটো কৃষক সভায় আমরা বলবো যে দেখুন এরকম করেছে। সত্যি বলতে প্রমাণ আছে আমাদের কাছে, আমরা এখানে কাজ করছি, গুনছি, প্রতিনিয়ত আমরা স্টাডি করছি, ওনার সঙ্গে ডিসকাস করছি। তো সেই প্রমাণটা আমরা দেখাবো, প্রমাণ ছাড়া কিন্তু কেউ বিশ্বাস করবে না। অবশ্যই সেটা তো সেটা অবশ্যই দেখাবো, দেখিয়ে ওনাদেরকে প্রমোট করবো। এবং চেঞ্জেস আসছে আস্তে আস্তে, এই সাস্টেনেবল এগ্রিকালচারের প্রতি আমাদের ডিআরসিএসি যে একদম ঠিক কথা বলেছেন, চেঞ্জেস কিন্তু আসছে। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিলেন। আর আশা করছি পরবর্তী কৃষকরা এই ধানটা পাবে এবং তারাও লাভবান হবে, কারণ আমরা দীর্ঘদিন যে ধানগুলো করে আসি, সেই ধানগুলো খুব একটা চাষির সঙ্গে ফেভারে যায় না, কারণ চাষিরা চেষ্টা করে ভালো করার, কিন্তু সেই বীজ বলেন, তার মানে ওয়েদারের সঙ্গে অনেক সমস্যার মধ্যে চাষিরা থাকে। যে এই ধানটা সম্পর্কে যেটা বুঝলাম, পরবর্তী চাষিরা অবশ্যই এটা গ্রহণ করবে। থ্যাংক ইউ ম্যাডাম।